এই ওভারথিংকিং কি বা ওভারথিংকিং কেন আসে আমাদের ব্রেনের মধ্যে, বা ওভারথিংকিং কোন কোন রোগে আসতে পারে, বা আপনার ওভারথিংকিংটাকে কখন আমরা রোগ বলবো, বা এই ওভারথিংকিং থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারবো, তার সলিউশন কি। এই ওভারথিংকিং হলো একটা অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তা বা একটা দুর্দশা নিয়ে ভাবা, এবং অনেক বেশি পরিমাণে ভাবা, এবং সেই ভাবনা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না, এবং এই অতিরিক্ত ভাবনার জন্যে আপনার মধ্যে একটা মানসিক অস্থিরতা তৈরি হচ্ছে, মানসিক টেনশন তৈরি হচ্ছে, যেটা আপনার মানসিক উদ্বেগকে বাড়িয়ে দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস.কে জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। আজ খুব গুরুত্বপূর্ণ একটা টপিকে কথা বলবো, সেটা হচ্ছে ওভারথিংকিং বা অতিরিক্ত চিন্তা করা। একটা টপিক নিয়ে অতিরিক্ত চিন্তা করা এখনকার দিনে খুব কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, স্পেশালি যুব সমাজের মধ্যে। যখনই কেউ শোনে যে আমি একজন সাইকিয়াট্রিস্ট, আমাকে জিজ্ঞেস করেন যে আমি তো এত ওভারথিংকিং করে ফেলছি, এত চিন্তা করে ফেলছি, এটা কি কোনো রোগে ভুগছি? বা ধরুন কোনো রোগী দেখাতে এসছেন, তার বাড়ির লোক জিজ্ঞাসা করেন যে এত চিন্তা করে ফেলছি, সারাক্ষণ চিন্তা করতে থাকি, এত ওভারথিংকিং করে ফেলছি, এটা কোনো রোগে ভুগছি? আজকের আলোচনা তাদের জন্যই। এই ওভারথিংকিং কি বা ওভারথিংকিং কেন আসে আমাদের ব্রেনের মধ্যে, বা ওভারথিংকিং কোন কোন রোগে আসতে পারে, বা আপনার ওভারথিংকিংটাকে কখন আমরা রোগ বলবো, বা এই ওভারথিংকিং থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারবো, তার সলিউশন কি। চলুন দেখে নেওয়া যাক এক এক করে। সুতরাং এই ওভারথিংকিং হলো একটা অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তা বা একটা দুর্দশা নিয়ে ভাবা, এবং অনেক বেশি পরিমাণে ভাবা, এবং সেই ভাবনা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না, এবং এই অতিরিক্ত ভাবনার জন্যে আপনার মধ্যে একটা মানসিক অস্থিরতা তৈরি হচ্ছে, মানসিক টেনশন তৈরি হচ্ছে, যেটা আপনার মানসিক উদ্বেগকে বাড়িয়ে দিচ্ছে। এই ওভারথিংকিং কেন হয় তার কারণ খুঁজতে গিয়ে দেখা যায় যে আমরা যে চিন্তা করি, সেই চিন্তা করাটাকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রবলেম সেন্ট্রিক থিঙ্কিং বা সমস্যা ভিত্তিক চিন্তা, আর একটা হচ্ছে সলিউশন সেন্ট্রিক থিঙ্কিং বা সমাধান ভিত্তিক চিন্তা। আপনি ভালো করে ভেবে দেখুন, আমরা যখনই কোনো কিছু ভাবি, তখন সেই ভাবনাটাকে আপনি যদি একদম দুভাগে ভাগ করেন, তাহলে আমি যে বললাম দুটো পয়েন্ট, সেটা মিলে যাবে যে আমাদের ভাবনাগুলো আইদার প্রবলেমের দিকে হয়, না তার সলিউশনের দিকে হয়। এবার উদাহরণস্বরূপ একটা আলোচনা করা যাক। দেখা যাক যে একটা 25 বছরের ছেলে, তিনি একটা বিজনেস করছিলেন, এবং তার বিজনেসে দেখা গেল অনেক টাকা লস হয়ে গেছে, এবং সেটাকে নিয়ে তিনি অনেক চিন্তা ভাবনা শুরু করলেন, এবং এই চিন্তা করার যখন তিনি কন্ট্রোল করতে পারছেন না, ওভার থিঙ্কিং করে ফেলছেন, তখন দেখা যায় যে তিনি তার ছোটোবেলা থেকেই শুরু করেন যে ছোটোবেলায় আমি যদি একটু ভালো করে পড়াশোনা করতাম, বা বাবা যদি আমাকে ওই কলেজে ভর্তি করে দিত, বা এই টিচারের যদি আমি হেল্প পেতাম তাহলে খুব ভালো হতো, বা অফিসে যখন যাচ্ছে তখন হয়তো মনে করছে যে আমার এই বস যদি খুব ভালো হতো তাহলে খুব ভালো, তাহলে হয়তো আমি চাকরিটা রাখতে পারতাম, আজকে বিজনেস করতে হতো না। এইরকম একটার পরে একটা চিন্তা, এবং একটা নেগেটিভ চিন্তা নিয়ে আসে দ্বিতীয় নেগেটিভ চিন্তাকে, দ্বিতীয় নেগেটিভ চিন্তা নিয়ে আসে তৃতীয় নেগেটিভ চিন্তাকে, এইভাবে পরপর নেগেটিভ চিন্তা আস্তে আস্তে একটা নেগেটিভ লুপ তৈরি হয় ব্রেনের মধ্যে। এই নেগেটিভ লুপ আসার জন্য তার চিন্তাগুলো আরও নেগেটিভ হতেই থাকে, এবং তিনি নেগেটিভ চিন্তার মধ্যেই ডুবে যান। এটা হচ্ছে প্রবলেম সেটিং চিন্তা। আর একটা উদাহরণস্বরূপ দেখা যেতে পারে যে হাউস ওয়াইফদের মধ্যে কমনলি হয়, দেখা যায় যে একজন হাউস ওয়াইফ, তিনি এখন খুব শান্তিতে সংসার করছেন, তার দুটো বাচ্চা আছে, বা তিনি হয়তো অন্য শহরে থাকেন বা দূরে থাকেন, বা 8-10 বছর বিয়ে হয়ে গেছে, এখন তিনি অনেক ভালোভাবেই সংসার করছেন। কিন্তু তিনি দেখা যায় যে তিনি তার প্রথম যখন বিয়ে হয়েছিল, হয়তো তার শাশুড়ি তাকে কিছু বলেছিলেন, তার ননদ তাকে কিছু বলেছিলেন। এখন দেখা যায় যে তিনি এখন এসে এতদিন পর যে তিনি আগে সেই সব নেগেটিভ চিন্তাগুলো নিয়ে ভাবনা শুরু করলেন যে আমি যদি এই সময় এটা বলতাম তাহলে ভালো হতো, এই সময় আমার মুখের উপর কথা বলা উচিত ছিল, আমার যোগ্য জবাব দেওয়া উচিত ছিল, আমি কেন বলিনি। তিনি দেখা যায় যে তিনি সেই পুরনো স্মৃতিগুলোকে নিয়ে এখন মনের মধ্যে এনে সেই একইভাবে চিন্তা করতে থাকছেন, এবং তার মনে এই ওভার থিঙ্কিং শুরু হয়ে যাচ্ছে। এই ওভার থিঙ্কিংয়ে তিনি আবার সেম নেগেটিভ লুপে ঢুকছেন, এবং তিনি ভাবছেন, তিনি ইমাজিন করছেন যে এর পরিবর্তে আমি যদি এই জবাবটা দিতাম তাহলে খুব ভালো হতো। আমাদের ব্রেন আমাদের নর্মাল রিয়েলিটি থিঙ্কিং আর ইমাজিনারি থিঙ্কিং, মানে আমরা যে নর্মাল চিন্তা করছি আর আমরা যেটা মনে মনে ভাবছি, আমাদের ব্রেন কিন্তু সেটা আলাদাভাবে বুঝতে পারে না, আলাদাভাবে রিকগনাইজ করতে পারে না। ব্রেন দুটোকেই রিয়েলিটি ভাবে। সুতরাং এই যে 8-10 বছর পরে তিনি যে আগের অতীতটাকে নিয়ে ভাবছেন, তার ব্রেন ভাবছে যে এখন ঘটনাগুলো ঘটছে, তার ব্রেন কিন্তু অ্যাকর্ডিংলি রিয়্যাক্ট করছে। সুতরাং এই দুটো উদাহরণে আমরা দেখলাম যে তাদের এই প্রবলেম সেন্ট্রিক চিন্তাগুলো। এবার দেখা যাক যে সলিউশন সেন্ট্রিক চিন্তা যদি তারা করতেন তাহলে কেমন দেখাতো। হয়তো এই যিনি 25 বছরের ছেলেটি,
তিনি যে ব্যবসায় লস খেয়েছেন তার কিছু যদি তিনি সলিউশন খোঁজার চেষ্টা করতেন, যে আমার ব্যবসাটা আরেকভাবে ভালো করতে পারি, বা আমি একটা MBA কোর্স করে নিতে পারি, যে আমি বিজনেস ম্যানেজমেন্ট কোর্স করে আরও ভালোভাবে জেনে বিজনেসটাকে আরও ভালোভাবে চালাতে পারি, বা কারো থেকে কিছু ধার নিয়ে ব্যবস্থা করতে পারি। তিনি যদি প্রবলেমটাকে নিয়ে বেশি না ভেবে একটু সলিউশন কেন্দ্রিক চিন্তা করতেন, তাহলে হয়তো তিনি এই ওভার থিঙ্কিংয়ের শিকার হতেন না, তিনি আরও প্রোগ্রেসিভলি এগিয়ে যেতেন। আবার দ্বিতীয় মহিলার ক্ষেত্রে যেটা দেখা গেল, তিনি ওই রকমভাবে পুরনো 10 বছরের ঘটনা নিয়ে বা 8 বছরের ঘটনা নিয়ে না ভেবে তিনি যদি ভাবতে পারতেন যে আমার এ তো অনেক পুরনো কথা, আমি তো এখন ভালো আছি, আমি বাচ্চাদের নিয়ে হাজব্যান্ডকে নিয়ে সুখে সংসার করছি, আমার শাশুড়ি মা বাজে ব্যবহার করেছেন, তিনি বাজে মানুষ, তিনি তার মতো থাকুন, আমি আমার মতো এগিয়ে যাই, তিনি বাজে কাজ করেছেন তার ফল তিনি ভুগবেন, আমি এখন এর মধ্যে জড়াবো না, আমি এগিয়ে যাই। তিনি ভাবতে পারেননি বলে তিনি ওভার থিঙ্কিংয়ের শিকার হচ্ছে। সুতরাং আমরা দেখলাম যে একটা প্রবলেম সেন্ট্রিক থট আমাদের মধ্যে একটা আনহ্যাপিনেস নিয়ে আসে। আমরা সেটা নিয়ে বেশি বেশি ভাবলে আমরা চিড়চিড়া হয়ে যেতে পারি, আমাদের অ্যাংজাইটি বেড়ে যেতে পারে, আমাদের ডিপ্রেশন এসে যেতে পারে, আমাদের নেগেটিভ লুপ বা নেগেটিভ থটসগুলো বেশি বেশি করে প্রভাব করতে পারে। সেটা না করে আমরা যদি সলিউশন সেন্ট্রিক যে থটগুলো আছে, আমাদের সমাধান ভিত্তিক চিন্তাগুলোকে যদি আমরা বেশি বেশি করে করতে পারি, তাহলে সমাধান ভিত্তিক চিন্তাগুলো আরো তার জীবনে আশা নিয়ে আসবে, আরো হোপ নিয়ে আসবে, নতুন নতুন দিক খুলে দেবেন, লাইফটা অনেকটা প্রোগ্রেসিভ হবে, লাইফ অনেকটা এগিয়ে যাবে। সুতরাং আমরা যখনই কোনো প্রবলেমের মধ্যে পড়বো, আমরা চেষ্টা করব আমাদের প্রবলেম সেন্ট্রিক থটগুলোকে আস্তে আস্তে সলিউশন সেন্ট্রিক থটগুলোর দিকে কনভার্ট করা। আর একটা আমাদের ব্রেনের মধ্যে ডিফল্ট মোড নেটওয়ার্ক বলে একটি নেটওয়ার্ক আছে। সেই নেটওয়ার্ক আমাদের যে স্টিমুলাস ইন্ডিপেন্ডেন্ট থট যে চিন্তাগুলো আসে, সেই চিন্তাগুলোকে কন্ট্রোল করে। তো দেখা যায় যাদের ক্ষেত্রে ওভার থিঙ্কিং হয় তাদের ক্ষেত্রে ডিফল্ট মোড নেটওয়ার্ক হাইপার অ্যাক্টিভ থাকে, এবং হাইপার অ্যাক্টিভ থাকার জন্যে তাদের ক্ষেত্রে চিন্তা আসতেই থাকে, তারা কন্ট্রোল করতে পারে। এবার দেখি যে কী কারণে এই ওভার থিঙ্কিং হয়। দেখা যায় যে 5টা খুব গুরুত্বপূর্ণ কারণ আছে যেগুলোতে আমাদের ওভার থিঙ্কিং হয়। একটা হচ্ছে নেগেটিভ মুড, মানে আমরা যদি আমাদের মনটা যদি সবসময় খারাপের দিকে থাকে, তখন দেখা যায় যে এই অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং হতেই থাকে। আমাদের সব কিছু নিয়ে নেগেটিভ থট, যেটা হবে না, এটা পারবো না, এটা হলো না, এটা হয়নি, এটা হবে না, এই চিন্তাগুলো কন্টিনিউয়াসলি আসে যদি আমাদের মুডটা নেগেটিভ থাকে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ব্লেম করা। এই ব্লেম করতে আমরা খুব ভালোবাসি। আমরা যে কোনো সিচুয়েশনে যখন পড়ি তখন আমরা চেষ্টা করি অন্যদের উপর ব্লেম দেওয়া বা ব্লেম করা, বা আমাদেরই কোনো ফেলিয়ারের জন্য আমরা চেষ্টা করি আমাদের পূর্বপুরুষদের উপরে দোষ দেওয়া, বা আমাদেরই আগে কৃতকার্য যেগুলো আমরা করেছি তার আমাদের আগের ঘটনাগুলোকে, এটা হলে ভালো হতো, এটা করা উচিত হয়নি আমার, আমি এটা করলে ভালো করতাম, নিজেকে অনেক সময় ব্লেম করি। থার্ড পয়েন্ট হচ্ছে হোয়াই মি, আমি কেন। এটা অনেক সময় আমরা ঈশ্বরের সঙ্গে তর্ক করি যে আমি কেন। কোনো খারাপ সিচুয়েশনে যখন আমরা পড়ি তখন আমরা এই ভাবি যে আমার সাথেই কেন হচ্ছে, আমার সাথে এটা না হতে পারতো, আমি এতই খারাপ যে আমার সাথে এটা হতে হলো, এই নিয়ে আমরা ওভার থিঙ্কিং করতে থাকি। কোনো সিচুয়েশনে যখন আমরা পড়ি, কোনো খারাপ সিচুয়েশনে, তখনই আমাদের এই চিন্তাগুলো আসতে থাকে যে হোয়াই মি। আমরা ভাবি বাকি সবাই ভালো আছে, শুধু আমার ক্ষেত্রেই এই ঘটনাটি ঘটছে। ফোর্থ কারণ হচ্ছে পাস্ট রিলেশনশিপ। আগের কোনো রিলেশন যেটা মনে কষ্ট দিয়েছে, সেটা হাজব্যান্ড ওয়াইফ রিলেশন হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশন হতে পারে, বা অন্য রিলেটিভদের সাথেও হতে পারে। সেই পাস্ট রিলেশনশিপের যে প্রবলেমগুলো থাকে সেগুলো মনে অনেক দাগ কাটে, এবং সেগুলো পরে আমরা যখন আবার রিওয়াইন্ড করি, আবার যখন আমরা মনে করি সেই ঘটনাগুলো আবার রিক্যাপিচুলেট করি, তখন দেখা যায় যে এগুলো মনে কষ্ট দেয়, আমাদেরকে ওভার থিঙ্কিং দেয়। পঞ্চম কারণ হলো পাস্ট ইভেন্ট। কোনো অতীতের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা পজিটিভ হতে পারে বা নেগেটিভ বাজে ঘটনা হতে পারে জীবনে, বা ভালো ঘটনা হতে পারে, দেখা যায় তারা ওভার থিঙ্কিং করায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় খারাপ ঘটনাগুলো ওভার থিঙ্কিং করায়, ভালো ঘটনাগুলো মনে করলে মন ভালো হয়, সেটা দেখা যায় কমই আসে। আমাদের ব্রেনের একটা নেচার হলো বেশিরভাগ ক্ষেত্রে এই নেগেটিভ জিনিসগুলো, যেগুলো আমাদের হয়নি, আমরা পাইনি, আমরা পাবো না, সেগুলোকে বেশি বেশি করে প্রেজেন্ট করা। সুতরাং আমরা দেখলাম উপরে এই 5টি কারণে আমরা ওভার থিঙ্কিং করি, বা আমাদের ওভার থিঙ্কিং করার প্রবণতা বেড়ে যায়। এবার দেখা যায় যে এই যে উপরে আমরা কারণগুলো ব্যাখ্যা করলাম যে কী কী কারণে ওভার থিঙ্কিং হয়, এই কারণগুলো ছাড়াও দেখা যায় বেশ কিছু মানসিক রোগ আছে যেগুলোতে ওভার থিঙ্কিং আসতে পারে। যেমন ডিপ্রেশন বা হতাশার সমস্যাতে ওভার থিঙ্কিং আসতে পারে, বা অ্যাংজাইটি ডিসঅর্ডারে, স্পেশালি জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারে এই ওভার থিঙ্কিংয়ের সমস্যা আসে। অনেক সময় ইটিং ডিসঅর্ডারে আসতে পারে, বা ADHDতে ওভার থিঙ্কিং হতে পারে,
বা সাবস্টেন্স যারা ইউজ করে, যারা নেশা করে, তাদের ক্ষেত্রে ওভার থিঙ্কিং হতে পারে। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার একটি গুরুত্বপূর্ণ মানসিক রোগ, যেখানে এই ওভার থিঙ্কিং হতেই থাকে। তাদের ক্ষেত্রে একটা অবসেশন তো থাকে, তার সাথে কম্পালশন থাকে, এবং যখন তারা ট্রিটমেন্টে থাকে, এই ট্রিটমেন্টের সময় দেখা যায় তারা বিভিন্ন টপিক নিয়ে ওভার থিঙ্কিং করতে থাকে। সুতরাং আমরা দেখলাম যে একটা নর্মাল মানুষের কেন ওভার থিঙ্কিং আসতে পারে, বা কি কি কারণে ওভার থিঙ্কিং হয়, বা কোন কোন মানসিক রোগে ওভার থিঙ্কিং আসতে পারে, তার বিস্তারিত ব্যাখ্যা আমরা এই ভিডিওতে পেলাম। আমরা পরের ভিডিওতে জানতে পারবো যে ওভার থিঙ্কিং যাদের হয়, যাদের ক্ষেত্রে মানসিক রোগ তৈরি হয়নি বা মানসিক রোগ পর্যায়ে পৌঁছায়নি, তারা কিভাবে ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসতে পারবে, বা মানসিক রোগ হলে কি তার ব্যবস্থা নেব। তো আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছেন, এবং যেটা আপনাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগবে। এবং আপনারা এই বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করুন, যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ অনেক বেশি বেশি করে জানতে পারে, শিখতে পারে। এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, এবং আমার চ্যানেল মনের কথাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।